তো আমরা অবভিয়াসলি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে আমি সঞ্জীব দাকে বলবো। সঞ্জীব দা, তুমি তোমার অনুভূতি বলো। ইস্ট বেঙ্গল 105, তোমার ইস্ট বেঙ্গল তোমার হৃদয়ে, তোমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছে। তুমি তোমার অনুভূতিটা বলো। হ্যাঁ দিদিমণি, সেটা তো আছেই। হ্যাঁ, আমি যা বলি, ধরো যা দেখি, যা দেখেছি দল নিয়ে, যা ধরো আমার ভাবনা চিন্তা আমার বাবার থেকে পাওয়া। আমি তোমাকে এটা আবারও বলছি, আবার রিপিট করে বলছি যে আমি বাবাকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাকে কও, যখন বাবা এখানে 50-তে কলকাতায় আসে, তখন আমি একদিন বাবাকে জিজ্ঞেস করেছি, যেহেতু বাবা আমার খেলাধুলার লাইনের লোক ছিল, সুতরাং আমি বাবাকে একদিন জিজ্ঞেস করেছিলাম তুমি আমাকে কও, ওই ক্লাবে না গিয়ে তুমি এই ক্লাবে আইলা কেন? বাবা 54 ইস্ট দলের মেম্বার হয়েছিল, বুঝলো? 1 মিনিট চুপ করেছিল, তারপর আমাকে বলেছিল, শোন আমরা কি আমরা কি, আমি তখন ছোট ছিল, কত কত 2-তে পড়ি, 2-3-তে পড়ি, ওই জন্য জিজ্ঞেস করেছি, শোন আমরা কি আমরা কি, আমি তো বুঝতেও পারিনি কি বলছে। আমরা কি বলে, আমরা হলাম গিয়া বাঙাল, আমাকে ক্লাব এইটাই, যতদিন বাইচে থাকবি এই ক্লাবটাই সাপোর্ট করবি। ওইটা থেকে প্রথমে তো শুনলাম, দ্বিতীয়ত আমি অ্যাটমসফিয়ারটা বাড়িতে সবসময় ফিল করতাম। এটা তুমি জানো আমার বাবার কাছে কিরকম ভাবে ডিমান্ড আসতো, তোমরা কেউ ধারণা করতে পারবে না বড় ম্যাচ হলে। এখনকার দিনে সেটা হয় না, কিন্তু আমি চোখের সামনে দেখেছি যে কিভাবে টিকিটের ডিমান্ড হতো। 4টে 5টা 6টা এরকম ডিমান্ড আসতো আমার কাছে, আমাদের বাড়িতে। আমাদের কন্ডিশন হতো, ধারণা করতে পারবে না, সেই জিনিসটা তো এখন হয় না। এটা আমি চোখের সামনে ফিল করি, দেখি। কিন্তু তখনকার দিনে রেডিও ছিল, টিভি আসেনি। আমরা কি করতাম, স্কুল ছুটি হতো, স্কুল থেকে এসে আমার বাড়িতে একটা ফিলিপস রেডিও ছিল, ওই রেডিওটা রিলে শুনতে বসে যেতাম। কিন্তু কি ব্যাপার জানো তো, আমি বাবাকে যখনই বলতাম নিয়ে যাওয়ার কথা, কোনোদিন নিয়ে যেত না। এখনকার দিনের মতো কিন্তু ছিল না, বললেই এখন যেমন ইচ্ছা হলো ছেলে মেয়ে শপিং মলে চলে গেল, বাজার করে ফেললো, কারোর সঙ্গে ঘুরতে চলে গেল, বা আমাকে থরি পাত্তা দিল, জিজ্ঞেস করলো না। কিন্তু আমাদের সময় সেটা ছিল না। আমি বাবাকে যখন বলতাম, বাবা শুনতোই না। হ্যাঁ নিয়ে যাবো না, আমি এইটা বলেছিলাম, তুমি তো কও ইস্ট বেঙ্গল লাল হলুদ যাচ্ছে। তখনকার দিনে কি, তখনকার তো কালার প্রিন্ট আসেনি, যা ছবি টিভিতে কাগজে ছাপা হতো। আনন্দবাজার বলো, যুগান্ত, তখন আমার বাড়িতে যুগান্তর রাখতাম, আনন্দবাজার বলো, যুগান্ত বলো, সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছাপা হতো। তো আমার মতো লাল হলুদ কারে কয়, এ তো দেখি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, তুমি তো লাল হলুদ কও। ওই তো লাল হলুদ, তখন তো বুঝতাম না যে আবার কালার প্রিন্ট হয়, অত তো জানতাম না। এখনকার ছেলেদের মতো অতটা ছিলাম না। তুমি তো বলো কালার প্রিন্ট হয়, কই এ তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে আসি। লাল হলুদ কি কও, একদিন আমাকে নিয়ে চলো। বলে জামুয়ানি বলতাম, নিয়ে যেত না। আমার এখনো মনে আছে 75-এ একদিন শনিবার ছিল, সেদিন আমাদের স্কুল ছুটি ছিল কিনা আমার খেয়াল নেই। আমাকে বললো, এসে বললো বাজার ফেরার থেকে এসে, দুপুরবেলা 11টা-12টার সময় বলে, আজ স্কুলে যাবি নাকি যাবি না সেটা কও আমারে। না, হ্যাঁ আজকে স্কুল নাই, ছুটি আছে। হ্যাঁ তাড়াতাড়ি খাইয়ে দেয় নিবি। কোথায় যাবো? সে তো যাবো, তো কইলাম তো খাইয়ে দেয় নিবি। আমার এখনো, তখন টালিগঞ্জ, তখন আমার বাবা টালিগঞ্জ, আমি জেনারেল সেক্রেটারি। তোমার এখনো মনে আছে টালিগঞ্জে যখন থাকতাম আমরা, ঠিক টালিগঞ্জের ক্লাবটা পিছনেই থাকতাম, পিছন ঠিক না কোনাকুনি থাকতাম, 4তলার উপর থাকতাম। তো আমার মনে আছে একদিন শনিবার ছিল, 29 নম্বর ট্রাম যেত ওখানে, 29 নম্বর ট্রামে করে মানে মনুমেন্টের সামনে কোথায় নেমেছিলাম আমার খেয়াল নেই। এবার হেঁটে রেড রোড পার হয়ে, তখন তো জানতাম না, ইস্টবেঙ্গল ক্লাবের নাম শুনেছিলাম কিন্তু কোথায় সেটা জানতাম না। কেন আমার বাড়িতে টিকিট এড়িয়ে ছিল, ওর অ্যাটমসফিয়ার থাকতো, আমরা ছোটবেলা থেকে ওটা তো অভ্যস্ত ছিলাম, ছোটবেলা থেকে ওই জিনিসটার মধ্যে অভ্যস্ত ছিলাম। যেদিন আমি গেলাম, আমার মনে আছে বাবা নিয়ে গেল, জীবনদা ছিল গেটের সামনে, আরে দাদা আপনি আইসা বলেন, তখন ডিপেন্ডার সেক্রেটারি, বাবার সঙ্গে দারুণ চেনাশোনা ছিল। ওইখান থেকে ইস্টবেঙ্গল ক্লাবে যাওয়ার এখনো মনে আছে, মাঠের ভেতর ঢুকে
যেখানে তোমার এখানে মৃদুরা বসে খেলা দেখে ওইখানটা বসে খেলা দেখেছিলাম, ফেন্সিং এর ভেতর বসে। তখনকার দিনে এরকম সিস্টেম ছিল না। আর চেয়ার না, তো আমার যতদূর মনে পড়ে পাটাটন ফাটাটনের মধ্যে বসেছিলাম, ইটের মধ্যে পাটাটন ছিল, ওর মধ্যে বোধহয় বসেছিলাম, এই যতদূর মনে পড়ছে আমার। এবং আরেকটা জিনিস বলি তোমাকে, ইজমলকে ভালোবাসার ক্ষেত্রে আরো দুজনের অবদান আছে। একজন সুশীল ভট্টাচার্য, নাম শুনেছে নিশ্চয়ই। ইয়েস, অবদান বলবো কি, ইন্সপিরেশন আছে। কেন বাবার কাছে, ওনার কাছে আমি ভাদাসের নাম প্রচুর শুনতাম। ভাদাস জানো তো কি? ইস্টবেঙ্গল ক্লাবের সাপোর্টার হলে কিন্তু ভাদাসকে জানা উচিত, নাহলে কিন্তু ইস্টবেঙ্গলের সাপোর্টারকে বলবে না যদি না জানো। ভেঙ্কটের আপ্পাটাও ধনরাজ আবের সালে, ইয়েস, ওটাকে ভাদাস বলে। আমার বাবাকে ফেভারিট প্লেয়ার ছিল ভেঙ্কটেশ। বলতো জানোস তো, টাইট উইকে ঢুইকা যা শর্ট করতো, বার কাপাই দিত। আহমেদ খানের কথা খুব বলতো, দারুণ প্লেয়ার ছিল আহমেদ খান। ওনাদের থেকে শুনেছি। আরেকটা যে দেখেছি আমি দেবময়, যে বসুস্থ সিনেমার মন্টু যে মালিক ছিল মন্টু জেঠু, আমি বসুস্থিতে প্রচুর সিনেমা দেখতাম ছোট বয়সে, জানো তো। বসুস্থিতে পয়সা লাগতো না। আর মন্টু জেঠুর ওখানে আমি, মন্টু জেঠু যে ঘরে বসতো উল্টো দিকে একটা বড় হল ঘর ছিল, সেই ঘরে তোমার ইস্টবেঙ্গল ক্লাবে অনেক প্লেয়ারকে আমি দেখতাম। শঙ্করাজকে দেখেছি, অসীম মল্লিককে দেখেছি, তারপর পরিমল দেখেছি, শান্ত মিত্রকে দেখেছি। ওখানে একটা আড্ডা হতো ইস্টবেঙ্গল ক্লাবে। ইস্টবেঙ্গলে একজন ইয়ে ছিলেন, অফিসার ছিলেন, খুব সম্ভবত সুজন ব্যানার্জি নাম। তখন তো ছোট ছিলাম, বুঝতাম না যে মিটিং ফিটিং ওইসব কিছু বুঝতাম না। কিন্তু বাবাকে জিজ্ঞেস করতাম কি হতো ওইখানে, কি করে বৈশা মানে বসে আড্ডা মারতো। আর মন্ত্রী 1960 ইস্টবেঙ্গল ক্লাবে ফুটবল খেলাটাই ছিল। এনভায়রনমেন্টটাই আমার স্পোর্টস এর ছিল ছোটবেলা থেকে। আচ্ছা, আপনার জন্য আমার একটা প্রশ্ন আছে। আপনি মজিদ ভাস্করের খেলা দেখেছেন? হ্যাঁ দেখেছি। মজিদ ভাস্করের বিষয়ে আজকের দিনে কয়েকটা লাইন বলুন একটু, আমরা শুনি, এই জেনারেশনটা আমরা শুনি যারা আমরা চোখে দেখিনি। দেখো, মজিদ ওয়ার্ল্ড কাপ খেলে এসেছিল 1978-এ বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে আইরান টিমে ছিল। খুব সম্ভবত পেরু থেকে খেলে নেমেছে, পেরু তো এগেনস্টে বোধহয় নেমেও ছিল। এবং দেখো, মজিদ মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয়ে খেলতে এসেছিল, পড়তে এসেছিল। সেখান থেকে মোহামেডানের প্রথম যোগাযোগ করা হয়। মোহামেডান কি কারণে মোহামেডানে আসতে পারেনি, ইস্টবেঙ্গলের 9 জন প্লেয়ার বেরিয়ে গিয়েছিল। সুরজিৎ দা, মিহির দা, ভাস্কর দা, প্রশান্ত দা, সাবির দা, ডেভিড উইলিয়ামস, তারপর মীর সাজ্জাদ, আরো দুটো কে, 9 জন প্লেয়ার বেরিয়ে গেছিল ইস্টবেঙ্গল থেকে। ইস্টবেঙ্গল একটু খালি হয়ে গেছিল পুরো। 80 সালে যখন, আমার এখনো মনে আছে দেবময়, ও ফ্যান্টাস্টিক। 80 সালে যখন টিমটা হয়, আমাদের মাথায় হাত। কে খেলবে, আমাদের কেউ নেই, অ্যাকচুয়ালি কেউ ছিল না। মনাদা স্টপারে, নাসির, ভাস্কর দা বলতো নাসির আহমেদ বলে, সত্যজিৎ মিত্র লেফট ব্যাক ক্যাপ্টেন, দিলীপ পারিদ মনমান থেকে ইস্টবেঙ্গলে এসেছিল, সুধীর দা রাইট ব্যাক, আরেকটা ছিল ম্যাথু বলে প্লেয়ার রাইট ব্যাক খেলতো, আর হাবিব দা ছিল। এবার আমরা একদিন, আমার মনে আছে বাবার সঙ্গে একদিন আমরা বাবার সঙ্গে খেলাধুলা নিয়ে একটু আলোচনা করতাম। কেন কি জানো তো, আমার ছোটবেলা থেকেই একটা অভ্যেস ছিল, আমার বাবার সঙ্গে খেতাম রাত্রিবেলা। আমার বাবা 7টায় বেরোতো, 11টায় ফিরতো, সবাই জানতো, এটা টালিগঞ্জ সবাই জানতো। 11টার ফিরতো বাবা। আমরা কিন্তু আগে খেতাম না, বাবার সঙ্গে বসে খেতাম একসঙ্গে। এবং ওখানে আমরা খেলা নিয়ে আলোচনা করতাম, ক্রিকেট নিয়ে বলো। বাবা যেহেতু মেনলি ক্রিকেটের লোক ছিল, ক্রিকেট নিয়ে আলোচনা করতাম, ফুটবল নিয়ে আলোচনা করতাম। তবে আমার মনে আছে একদিন এসে বললো, জানোস তো আমারে কইলো, কে বলেছিল সেটা মনে নেই আমার, ইস্টবেঙ্গল 3 প্লেয়ার আনতেছে। সেটা বলতে হলো না, কোথাকার প্লেয়ারটা জিজ্ঞেস করলাম, কোথা থেকে আইতেছে কও, সেটা যাই না, বললো আইতেছে। ঠিক আছে, আমরা তখন যুগান্তর রাখতাম। যুগান্তরে দেখলাম 3 জন ইরানি প্লেয়ার ইস্টবেঙ্গলে। বলে 3 জন ইরানি প্লেয়ার কে রে ভাই? ইস্টবেঙ্গলের একজন অফিসিয়াল ছিল, আমি যদি ভুল না করি তার নাম হচ্ছে অরুণ সেনগুপ্ত। উনি ছিলেন মজিদ জামশেদকে। আমার এখনো মনে আছে মজিদকে নিয়ে, মজিদ এসছে, মজিদ প্রথম থেকেই স্টার্ট ছিল, প্র্যাকটিস থেকেই স্টার্ট। আমার এখনো মাঝে বাবাকে বলতাম, বাবাকে কালকে বিনায়কের সঙ্গে আলোচনা করছিলাম এইটা, বাবাকে একদিন বললাম প্র্যাকটিস দেখতে যাবো, নিয়ে চলো।
প্র্যাকটিস দেখে কি করবি বাবা, আমার বাবার কি ছিল তো, প্রথমে না করবে, প্রথমে রেগে যেত। প্র্যাকটিস দেখে কি করবি, প্র্যাকটিস দেখে কি করবি, ও এখন কি আছে না দেখুন, আমার নিয়ে চলো, ঠিক আছে যাবো না, নিয়ে গেছে একদিন দিকে ব্যাগে প্র্যাকটিস, দিকে ব্যাগ ইসডল কোচ প্র্যাকটিস করাচ্ছে, যেখানে তুমি ইসডল মাঠে তুমি ঢুকেছো, যেখানে র্যাম্পারটার গোল পোস্টটা আছে, ওইখানে তোমার ডান দিকের কর্নার থেকে, মানে ওই দিকে, মানে ওই দুর্গাকার গ্যালারি না কি গ্যালারি আছে, ওই দিকে কর্নার থেকে হাত উচ্চতায় একজন বল সেন্টার করছে, মজিদ ভলি মারছে, আর উল্টো দিকের গোল পোস্টে যেটা তোমার ওই ইয়ের দিকে রেড রোডের দিকে, ওই দিকে তোমার ওইদিকে জামশেদকে সেন্টার করছে, জামশেদ হেড প্র্যাকটিস করছে, তো প্রদীপ ব্যানার্জি কোচিং করাচ্ছিল, বেরিয়েছে বললো বাবাকে যে কি প্রদীপ, বাবা নাম ধরে রাখতো, কি প্রদীপ ক, বাবা তো বাবার ভাষায় কথা বলে, কি প্রদীপ ক, আমাকে বললো দাদা দেখো ওই যে ওই প্লেয়ারটাকে দেখতেছো না, দেখছো না ওই যে ওই প্লেয়ারটাকে দেখছো না, ওই তো দাঁড়ায় খেলতে আসতে 12 নম্বর জার্সি, হ্যাঁ দেখবে তুমি গিয়ে কাঁপাবে, এবার ইসডল কি খেলবে দেখবে, ভালো কথা একদম। এবং তোমার হ্যালের সঙ্গে তখন ফেডারেশন কাপ আগে হয়েছিল, দুটো ইনসিডেন্ট আমি বলে দিই, 3টে ইনসিডেন্ট, তাহলে মজিদটা পুরো হয়ে যাবে। হ্যালের সঙ্গে খেলা, বাবাকে বললাম দেখতেই হবো, তো ইডেন গার্ডেনে খেলা ফেডারেশন কাপ, বলে এখন কি করবি, ও বাবা ওরকম বলতো, বলে ঠিক আছে চ, হ্যালের সঙ্গে যা খেলেছিল আমাদের চিন্তা করতে পারবে না, মজিদের সবচেয়ে বড় ব্যাপার ছিল, মজিদ হয়তো কমপ্লিট ফুটবল আমি কম দেখেছি, 80 সালে রোভার্স কাপে মনমানের এগেনস্টে, মনমান স্টার্টেড টিম, প্রথম ইয়েতে প্রথম সাক্ষাৎকারে আমরা 2-0 করে ডাউন, সেই ম্যাচে আমরা 2-2 করেছিলাম, সেকেন্ড লেগে রিপ্লেতে তখনকার দিনে রিপ্লে হতো, রিপ্লেতে আমরা 2-0 করে হারিয়েছি, 2-1 হারিয়েছিলাম, হারজিন্দর সিং 2 গোল করেছিল। আর সেটা যেটা চমকপ্রদ ইনসিডেন্ট, সেটা হচ্ছে তোমার 81-এ দার্জিলিং গোল্ড কাপ, আমরা 2-0 করে ডাউন, মজিদ হচ্ছে এরমই প্লেয়ার ছিল, মজিদের সঙ্গে অন্যদের ডিফারেন্স আলাদা, মজিদ 2-0 করে ডাউন, মনমানে ট্রফি উঠে গেছে, ফ্ল্যাগ তুলে দিয়েছে, তখন তো জানো তো 35 মিনিটে খেলা ছিল, 70 মিনিট খেলা ছিল, 70 মিনিটের খেলা, হ্যাঁ 35 মিনিট হয়ে গেছে, ট্রফি উঠে গেছে টেবিলে, ফ্ল্যাগ উঠবে, একটা প্লেয়ার ড্রেসিং রুমে এসে বললো ডিফেন্ডারদের, তোমরা ডিফেন্সটা সামলে নাও, বাদ বাকিটা আমি সামলে দিচ্ছি, এইটা বলা, এটা কোনো ডায়লগ না, এটা স্টেটমেন্ট, দিস ইজ এ স্টেটমেন্ট। মজিদ ছিল সেই টাইপের প্লেয়ার, সেকেন্ড হাফে নামলো, দুটো দেবতা জামশেদ, একটা সোমনাথ ব্যানার্জি, 3-2-2 ম্যাচ জিতে দার্জিলিং গোল্ড কাপটা মুখের উপর থেকে ছিনিয়ে দিয়ে চলে আসলো। মজিদ আমি যত ধরনের প্লেয়ারকে খেলতে দেখেছি, এখনো যত প্লেয়ার খেলছি ধর বিদেশি, মজিদের থেকে প্লেয়ার, ইভেন জামশেদের একটা বড় গুণ ছিল, জামশেদ কিন্তু হচ্ছে ওনার তো ফাইনেস্ট স্কোরার, জামশেদকে পেনাল্টি বক্সে বল দিলে কিন্তু 10টা বল দিলে 9টা করে রাখতো, হয়তো 5টা গোল হতো কিন্তু 9টা টার্গেটে থাকতো। মজিদ জামশেদ আমাদের দুর্ভাগ্য যে মজিদ দলে খেললো না, পরে এসে এখানে আফসোস করে গেছে, যদি থাকতো আর কিছুটা দেখতে বলুন তো, 70 সাল, তুমি যদি 60 সালের বা 70 সালের ধর্মেন্দ্র মুভি দেখে থাকো, একদম টিপিক্যাল সেরকম দেখতে ছিল, জুনিয়র ধর্মেন্দ্র বলতে পারো একদম। আচ্ছা এবার হ্যাঁ বলো। হ্যাঁ আমি অনেকে অনেক রিকোয়েস্ট করছি সঞ্জীব দা, আমি একটু কৃষাণু দের বিষয়ে আপনার থেকে জানতে চাই, কৃষাণু দের বিষয়ে রিকোয়েস্ট করছে আমাদের দর্শক, কৃষাণু দের কথা বলুন একটু। আমি তো দেখেছি খেলা আমার জেনারেশনটা, কিন্তু অনেক যারা দেখেনি, নতুন ছেলে মেয়ে যারা আছে দেখেনি। কৃষাণুকে কি বলো, কৃষাণু হচ্ছে মিডাস টাচ, কৃষাণুকে বলো যে মিডাস টাচ, কৃষাণু তোমাকে বলছি, তোমাকে ইন্ডিয়াতে না জন্মলে অন্য ব্রাজিল আর্জেন্টিনা জন্মাতো না, 5টা ওয়ার্ল্ড কাপ খেলতো, 5খানা ওয়ার্ল্ড কাপ খেলতো। কৃষাণু প্লেয়ার বড় হলেই হয় না, ম্যাচ সেন্স থাকতে চায়, কৃষাণু সেরকম জিনিস, ম্যাচটা রিড করতে পারতো, ম্যাচটাকে রিড করার মতো ক্ষমতা ছিল, খেলতে রিড করতে পারতো।
ওর বিকাশ দার সঙ্গে যা টেলিপ্যাথি ছিল, আমি তোমাকে সেই গল্পটা বলেছি। পেনারালের সঙ্গে আইপিএল সেমিফাইনালে ইয়েতে তোমার উরুগুয়ে টিমটার সঙ্গে 1 গোলে ডাউন, নিজের দিকে বল মুখ করে ধরলো, রিটার্ন পাশে এক চোখে দেখে নিল যে অলোক দোভান্ডা করছে লেগ ব্যাক থেকে, একটা থ্রু রেখেছিল, অলোকদা 35 গজ দূর থেকে বা পায়ে একটা শট মেরেছিল সেকেন্ড পোস্ট দিয়ে জালে, ওটা কৃষাণুর পক্ষে সম্ভব। যেমনি ডিফেন্সেরা পাস করতে পারতো, তেমনি বল স্পিডে নিয়ে যেতে পারতো, তেমনি পেরিফেরিয়াল ভিশন ছিল। কমপ্লিট ফুটবলার এবং আক্ষরিক অর্থে ইন্ডিয়া ম্যারাডোনাই বলা চলে যাবে। একদম একদম অসাধারণ বেশ অসাধারণ ফুটবলার ছিল, অসাধারণ গেম সেন্স ছিল। মানে ও বেশ, এবার খেলা দেখার জন্য টিকিট কেটে যাওয়া যেতে পারে, বেশি টাকা একদম। ঠিক কথা লেগে দেখতে। আমরা আরো শুনতে চাই, কম সময়ের মধ্যে আছি কিন্তু আমরা আরো শুনতে চাই। আমরা পিকে ব্যানার্জি, ফুরহাদ প্রতিম ইস্ট বেঙ্গল কোচ, তার বিষয়ে আপনার কাছে জানতে চাই। পিকে ব্যানার্জি পুরস্কার পাবেন কার্লোস কোয়াদ্রাত। পিকে ব্যানার্জির বিষয়ে জানতে চাই আপনার কাছে। আমি তো জানি, আমি তো দেখেছি আমার সময়ের কোচ, অনেক ইয়াং ছেলে মেয়ে যারা দেখেনি তারা তাদের জন্যই বলুন। আমার এখনো মনে আছে 73 সাল হবে, 73 সাল হবে, বাবা আমাকে নিয়ে গেছিল পিকে ব্যানার্জি তখন কাইজার স্ট্রিটে থাকতো, কাইজার স্ট্রিটে। আমার এখনো মনে আছে কাইজার স্ট্রিটে প্রদীপ ব্যানার্জি বাড়িতে গেছিলাম, আমি বাবার সঙ্গে গেছিলাম। বাবার থেকে ছোট ছিল, বাবা নাম ধরেই ডাকতো, বাবাকে দাদা বলতো। তো গেছিলাম, প্রদীপ ব্যানার্জি। তোমাকে 75 সালের গল্পটা তো বলেছি, আইপিএল ফাইনালের গল্পটা আরেকবার রিপিট করে দিচ্ছি, যার বুধবার প্রদীপ ব্যানার্জি গিয়েছিল। 75 সালে যেদিনকে আইপিএল ফাইনাল হয়, সুরজিৎ দার 102 জ্বর, খেলার কোনো চান্স নেই। সুরজিৎ দা তখন ব্যান্ডেলে থাকে, ওইখান থেকে নিয়ে এসছে ব্যান্ডেল থেকে আনার পর শঙ্কর মালি, ডাক্তার নিপেন দাস তখন সেক্রেটারি, ডাক্তার নিপেন দাস সুস্থতা বলছে তো খেলবো কি কইরা, 102 ডিগ্রি জ্বর, নামবো কি কইরা মাঠে, নামাইতেই লাগবো যে করেই হোক। সুস্থতা খুঁজলো করে সুরজিৎ দাকে নামিয়েছিল। খেলার আগে কি বলেছিল, সেবার মোহামেডানের কোর্টের রায়তে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল, ইস্টবেঙ্গল সরাসরি লিগ জেতেনি, কোর্টে গেছিল বাংলাদেশ। কেন মোহামেডান হাফ টাইমে বলে হারার সময় মাঠ থেকে বেরিয়ে গেছিল ইস্টবেঙ্গল মোহামেডান খেলায়, অটোমেটিক্যালি স্থগিত হয়ে গেছিল। স্থগিত হয়ে যাওয়ার পর তোমার কোর্টে যায়, কোর্টে ইস্টবেঙ্গলকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে। ইস্টবেঙ্গল প্রদীপ ব্যানার্জি যে ডায়লগটা দিয়েছিল খেলার আগে, সেটা হচ্ছে তোমরা কিন্তু খেলে লিগ জেতনি, তোমরা সরাসরি লিগ জেতনি, লিগ জিতেছো কাউ রায়তে বা দয়ায় যাই বলো, তোমরা আজকে খেলে প্রমাণ করে দাও তোমরা ফুটবল খেলতে পারো, তোমরা ফুটবল খেলার জন্য জন্মেছো, তোমরা ফুটবলটা খেলতে পারো, এটা প্রমাণ করে দাও আজকে দেখিয়ে দাও মাঠে, যারা খেলা দেখতে আসবে তাদের যে তোমাদের প্রতি অন্যায় করা হয়েছে, তোমরা ডিজার্ভ করতে যেতা, আজকে দেখিয়ে দাও মাঠে নেবে। ওই দেখিয়ে দেওয়ার ফল হচ্ছে 5-0। কি খেলেছিল ওই দল সেদিন ধারণা করতে পারবে না। সেখানে একটা ইনসিডেন্ট আমার মনে আছে, আমার এক দাদা ছিল, বুঝেছো তো, মনে করো কালকে খেলে আজকে রাত্রে এসছে বাড়িতে, তো আগে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো বাবা তো 11টার সময় আসতো, আমরা তখন ছোট বাবার সঙ্গে খেতাম। মা বলেছে কেন ও এসছে, কেন আইছে, কেন কি জন্য আইছে, না কালকে খেলা দেখবে। ওর শুয়ে আছে, ঘুমায়নি, চুপচাপ এমনি অন্য একটা ঘরে শুয়ে আছে, 4তলায় থাকে তখন আমার টালিগঞ্জে। এই তুই আইসোস কেন, না আমার বাবাকে একটা অন্য নামে, আমার যেহেতু আমার বাবা 9 ভাইয়ের মধ্যে এইটা আমার সবাই জ্যাঠা, বড় জ্যাঠার ছেলে ছিল, এখনো আজ তো অন্য জায়গায় আছি। তো বড় জ্যাঠার ছেলে বলেছে তুই আইসোস কেন, তোর কি দরকার, না আমার কখানা টিকিট চেয়েছে, 6খানা টিকিট চাই, 6খানা, আমার 6খান টিকিট লাগবো। আমি কি টিকিট ছাপাই, বাবা এরকম বলতো, আমি কি টিকিট ছাপাই, দিমু পত্রিকা, আর খেলা আগে আইসোস,
না আমি যাই না, আমার 6 খান টিকিট লাগবো, 6 খান টিকিট লাগবে, আমি তোমার কাছে দেখুন। ঠিক আছে, ঘুমিয়ে পড়েছে, সকালবেলা উঠেছি, বাবা তো চলে গেছে 7টার সময়। মাকে জিজ্ঞেস করেছি, "এ, কি হলো, দিয়েছে টিকিট?" কালকে তো অত কিছু বলছিল, নিশ্চয়ই দেয়নি। ওইদিকে গিয়ে জিজ্ঞেস কর। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, বড় একটা ছেলে, আমার দাদা, এবং গিয়ে জিজ্ঞেস করলাম, টিকিট দিছে? কখান দিছে? 6 খান। এরকম ছিল, বুঝলি? আচ্ছা আচ্ছা, আমাদের সময় শেষের দিকে। আমি দুজনের বিষয়ে জানতে চাইবো। একজন হচ্ছেন চিমা ওকোরি। চিমা করে কি বলবো, যে আমার ওয়ান্ডারফুল, মানে চিমা করে কি জানো, চিমা করে স্কিল যে খুব একটা ছিল তা না, কিন্তু টিপিক্যাল আফ্রিকান প্লেয়ার, বডি ওয়েটে খেলতো। এবং সবচেয়ে বড় কথা পায়ে ছিল গোলার মতো শট, যে কোনো জায়গায় শট মারতে পারতো। এবং এত অ্যাকিউরেসি লেভেল ভালো ছিল, সবকটা গোলের মধ্যে রাখতে পারতো, এবং ওই প্যান্টটাতে প্রচুর ট্রফি জিতেছে। ওর অবদান ইসদলে প্রচুর। ইসদলে বিদেশি প্লেয়ার তখন যারা খেলতে আসতো না, দেখো ইসদল ক্লাবের, এইটাই আমার খারাপ লাগে এখনকার দিনে। ওই আইএসএল থেকে প্লেয়ার নামারিয়েতেই ঢুকে থাকে। ইসদলে কিন্তু ভালো ভালো প্লেয়ার খেলে গেছে, যারা প্রথম খেলেছে। হ্যাঁ, চিমা বলতে পারো, চিমা আগের বছর মোহামেডানে খেলেছিল, কিন্তু এমেকা বলো, আরেকটা দুর্দান্ত প্লেয়ার ছিল, দুর্দান্ত খেলে গেছে ইসদলের হয়ে। 17 নম্বর জার্সি পরে খেলতো, নাম্বার 17। নাইজেরিয়ার ওয়ার্ল্ড কাপ খেলেছে, তুই জানো তো? এমেকা কিন্তু নাইজেরিয়ার ওয়ার্ল্ড কাপ খেলেছে। ঠিক ঠিক। আরো কয়েকজন, সকলের রিকোয়েস্ট রাখতে হবে। আমি সুভাষ দা, সুভাষ ভৌমিকের সম্পর্কে 2-4 কথা বলুন। সুভাষ দা হচ্ছে কি, কোচ যেরকম প্লেয়ার তেরকম ছিল, ডেয়ার ডেভিল প্লেয়ার। সুভাষ দার কাছে কোনো ফরওয়ার্ড, মানে সুভাষ দা কি পাওয়ার, ডান দিক দিয়ে ঢুকতো, ডিফেন্সকে ছাত্রঙ্গ করে চলে যেত, পায়ে তেমনি শট ছিল। আর ডেয়ার ডেভিল প্লেয়ার ছিল, কোন ডিফেন্ডারকে ভয় পেত না। একদম কোচের যে ক্যারেক্টার সুভাষ দার, প্লেয়ারটাও ছিল একদম সেম। আপনি প্লেয়ার এবং কোচ দুজনকেই দেখেছেন? হ্যাঁ দেখেছি। এটা দারুণ ব্যাপার। আচ্ছা, এবার আপনি বলুন, জুলিয়ান ক্যামিনোর কথা অনেকে জানতে চাইছে, কতটা মনে পড়ছে আপনার? জুলিয়ান 88 এসেছিল, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ খেলেছিল, আর্জেন্টিনা হয়ে 86 এখানে এসেছিল, নেহেরু গোল্ড কাপ খেলতে। তারপরে 88 ইসরায়েলে এসেছিল। হ্যাঁ নিয়ে এসেছিল, কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারে বলে তাড়াতাড়ি চলে গেছে। আমার মনে আছে জুলিয়ান ক্যামিনোর সাথে সেই বছর আমাদের টিমে বান্টুদা এসেছিল। বান্টুদাকে তখন আমাদের কোচ হচ্ছে সুভাষ ভৌমিক। বান্টুদাকে, সরি সুভাষ ভৌমিক বলছি, পিকে ব্যানার্জি। বান্টুদাকে কিন্তু সুভাষ ভৌমিক, পিকে ব্যানার্জি রাইট হাফে খেলিয়েছিল। জুলিয়ান ক্যামিনোকে রাইট ব্যাক, যেহেতু রাইট ব্যাক খেলতো আর্জেন্টিনা হয়ে, ওকে রাইট ব্যাক কিন্তু বেশি দিন খেলেনি, চলে গেছিল। কোনো এখানে বোধহয় ওয়েদার না কি একটা প্রবলেম হয়েছিল, যার জন্য অ্যাডজাস্ট করতে পারেনি, চলে গেছিল। একদমই। আমি জানতে চাইবো, সায়ন জিজ্ঞেস করছে, সাগরদা ওর বাবা আমাদের অনেকদিনের, ওরা মনোরঞ্জন ভট্টাচার্য, মনাদাকে নিয়ে 2-4 কথা বলুন একটু। মনাদা গ্রেট। মনাদাকে আমরা শুধু স্যালুটই করি না, মনাদা আমাদের কাছে বলতে পারো গডের মতো। তুমি বুঝতে পারো, 80 সালে সবাই ছেড়ে চলে গেছে, মনাদা কিন্তু ছেড়ে যায়নি। মনাদাকে আমরা ভালোবাসি না শুধু, মনাদাকে আমরা টিমেন্টে রেসপেক্টও করি। এবং যেদিন ছেড়ে গেল সেদিনের কথা বলুন। আপনি সেই বাসে, সেই আজকাল পত্রিকা যেটা বলছিলেন যে গল্পটা সেদিন, আমি বাসে হাওড়া থেকে আসছি, তখন টালিগঞ্জে থাকি। হাওড়া থেকে আসছিলাম, আমি হাওড়া থেকে না, আমি ফ্ল্যাট থেকে উঠেছিলাম। সেদিকে বলতে ভুলে গেছি, ফ্ল্যাট থেকে উঠেছিলাম। তো ফ্ল্যাট থেকে উঠেছিলাম বলে ভেতরটায় যেতে পেরেছিলাম। যে বাসটা কাটা সিটটা, আমার ডবল সিট থাকে না, ওখানে আমি দাঁড়িয়েছিলাম, জায়গা পাইনি, ভিড় ছিল খুব। তো ভিড় থাকাতে কি হয়েছে, আমি যেহেতু জায়গা পাইনি, আমার দুটো সিট থাকে, তো জানলার দিকে একজন বসেছে আর বাইরের দিকে একজন বসেছে। বাইরের দিকে যিনি বসেছেন ওনার হাতে আজকাল ছিল,
তো আজকালে দেখতে পাচ্ছি আমাদের খেলার পৃষ্ঠাটা উনি ভেতরের পৃষ্ঠাটা পড়ছেন, আর বাইরের পৃষ্ঠাটা তো বাইরের দিকে থাকে। বাইরের পৃষ্ঠাটা একটা হেডিং দেখলাম আমি, ইস্টবেঙ্গল সমর্থকদের হৃদয় ভঙ্গ নাকি স্বপ্ন ভঙ্গ, একটা কি মনোরঞ্জন মোহনবাগানে। আমি এটা পড়ার চেষ্টা করছি, কিছুদিন পড়তে পারছি না, কেন বলতো বস্তা মুভ করছে তো আপনি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি বোধহয় ভবানীপূর্ণ রূপালী সিনেমার কাছে এসে বোধহয় জায়গা পেয়েছিলাম, যতদূর মনে পড়ছে আমার। নয় রূপালী সিনেমা, নয় হাজরা, এরকম কাছে এসে জায়গা পেয়েছিলাম, বসেছি। বসার পর তোমার যে আমি বসেছি, যে ওই যার আজকাল কাগজটা কিন্তু জানলার দিকে সরে গেছে, আর আমি সাইডটাতে বসেছি। এবার কাগজটা চাই পড়ার তো খুব ইচ্ছে করছে, চাইবো কি চাইবো না হেজিটেট করছি, কি বলবে না কি হ্যাঁ বলবে, কিছু একটা তো বলবে, নাই বলবে, কি বলবে। কাকু আমার থেকে সিনিয়র কাকুই বলেছিল তোমার পেপারটা দেবেন পড়বো। পেপারটা আমার দিকে জানলার দিকে তাকিয়ে আমাকে পেপারটা কি জানো, জানলার দিকে তাকিয়ে আমাকে পেপারটা দিয়ে দিল, নিলাম। কি দেখতেছো? তো আমার দলের লোক, এটা দেখতেছো, দেখো কি হয়েছে। মনা আমাকে টিম থেকে ও টিমে চলে গেছে, একবার ভাবলাম না আমাকে টিমের কথা কি হইব, এখনো মনে আছে যে ভাই আমার ভদ্রলোকের চোখে জল রীতিমতো, আমারও অবস্থা খারাপ। এই মনারে চলে যাবে এটা ভাবতে পারেন। একদম শেষে আমাদের শেষ আজকে নিবেদন রইল, একটা অমল দত্তের কথা বলুন। অমল দত্তের কথা শুনে আমরা আজকে শেষ করব। 1977 দেবময় আমাদের জুনিয়র টিম, মোহনবাগানের লগে খেলা। পিন্টু দত্ত স্বভাব ছিল জানো, পিন্টুদা ডে স্লিপ যেহেতু প্রচুর চাইতো, বলেনি আমি কেন করতো, পিন্টুদা একটা ইন্টারভিউতে বলেছে ডে স্লিপ যেহেতু তখনকার দিনে জানো তো ডে স্লিপের প্রচলন ছিল, প্রচুর ডে স্লিপ চাইতো লোকে, ওই জন্য পিন্টুদা সাবিত্রীকে বিনে স্টু খাইতো, স্টু পাউরুটি খাইয়া হাইটা আইতো ইস্টবেঙ্গল টেন্টে। মোহনবাগান ও ইন্ডিয়া টিম আমাকে কোনো টিমই না। পিন্টু দাইতে দেরি করছে সেদিন, বুঝছো তো, পিন্টু দাইতে দেরি করছে। তো ডিফেন্ডার সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি ভেতরে পাইচারি করছে, পিন্টু দা এসছে, কি এত দেরি হইলে তোমার, তুমি জানো আর কার লগে খেলা? হয় জানি তো, কি তোমার চিন্তা নাই একটু? আমাকে কি হইব কে জানে, কাগো লগে খেলা তুমি জানো না, হ্যাঁ তুমি না কি করো, কেন কি হয়েছেটা কি? আরে ও ইন্ডিয়া টিম, আমাকে টিম, ভাবতেছেন কেন, চিন্তা করেন কেন? জান গিয়া 2 গোলে জিতুন, ওইটা তো আর দেখেন না খেলা ওটা মাঠে। মোহনবাগান টিমটা গোলে বিশ্বজিৎ দাস, রাইট ব্যাক সুনীল কর্মকার, লেফট ব্যাক দিলীপ। আমি কিন্তু না দেখে বলছি, বলে দিলাম ক্যামেরাটা অফ বলে, ও তো লোকে বলবে যে আমি দেখে বলছি, আমি তো না দেখে বলছি। পাবলিক জানে, আপনি বলুন, আপনার ক্ষমতা সম্পর্কে পাবলিক জানে, আপনি বলুন। গোলে বিশ্বজিৎ দাস, রাইট ব্যাক সুনীল কর্মকার, লেফট ব্যাক দিলীপ পালিত, তারপরে বাবলু দা আর প্রদীপ দা, হাতে গৌতম দা, প্রসূন দা, রাইট আউট মানস দা, লেফট আউট বিদেশ দা, স্ট্রাইকার শ্যাম দা, হাবিব দা। না রাইট আউট সুভাষ দা ছিল, সুভাষ দা, ইয়ে তো হচ্ছে লেফট আউট বিদেশ দা, স্ট্রাইকার শ্যাম দা, হাবিব দা। আমাকে টিম গোলে ভাস্কর দা, রাইট ব্যাক চিন্ময় দা, লেফট ব্যাক শ্যামল ব্যানার্জি। টপারে মনাদা ওই ম্যাচটা খেলে নাই কিন্তু মনাদা সেইবার প্রথম ছিল। টপারে শ্যামল ঘোষ ক্যাপ্টেন, ওদের বাবলুদা ক্যাপ্টেন, শ্যামল ঘোষ আর রমেন ভট্টাচার্য। হাফে সমরেশ দা, পিন্টু দা আর রতন দত্ত মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে আসছিল, 76 মোহনবাগানে ছিল, 77 ইস্টবেঙ্গলে আসছিল। রাইট আউট সুরজিৎ দা, লেফট আউট উল্কা দা, আর স্ট্রাইকার হচ্ছে মিহির দা আর রঞ্জিত দা। আমাদের পুরো জুনিয়র টিম, ওই টিমে আমরা 14 মিনিটে বোধহয় মিহির দার সুপারলেটিভ ব্যাক বলি, আর 42 মিনিটে না 43 মিনিটে না যে 38 মিনিটে না 29 মিনিটে বোধ হয় পিন্টুরার সুপারসনিক ফ্রি কিক। তার আগে বলি
1 মিনিটে না 2 মিনিটে ভাস্কর তো ওই ম্যাচে যা খেলেছিল, 1 মিনিট আর 2 মিনিটে ভাস্কর অবদান বিশাল ওই ম্যাচে, না বললে অন্যায় করা হবে। যে ম্যাচটা বলটা হাবিবদার পা থেকে বাঁচিয়েছিল, ভাস্কর তো বলে বাঁচাতে পেরেছিল। অসাধারণ খেলেছিল ভাস্কর তো ওই ম্যাচ, এই পুরো টিমটাই ভালো খেলেছিল, অসাধারণ খেলেছিল। 76-এ আমরা হেরে যাই মোহনবাগানের কাছে 1 গোলে, বল জলে আটকে গেছিল বলে আকবরদা হেডে গোল করেছিল, ওটা উলগাদা সেন্টার ছিল। ওই ম্যাচে ইস্টবেঙ্গল যা খেলেছিল তুমি চিন্তা করতে, কগল মিস করেছিল জানো? সারা ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছিল, জিতেছিল মোহনবাগান। পরের দিন আনন্দবাজার কাগজে উঠে বেরিয়েছিল টুনি গোস্বামীর মতো প্রবাদ প্রথম প্লেয়ার খেলোয়াড় যে যে বেঙ্গলের ক্যাপ্টেন ছিল ক্রিকেটে, ইন্ডিয়া ক্যাপ্টেন ছিল ফুটবলে, প্লাস বেঙ্গলের ক্যাপ্টেন ছিল ফুটবলে। তিনি পর্যন্ত লিখেছিলেন খেললো ইস্টবেঙ্গল, জিতলো মোহনবাগান। একদম শেষ, আমরা সত্যি শেষ করতে তো পারছি না, অনেকে রিকোয়েস্ট করছেন, বাট একবার জুনিয়রের বিষয়ে বলুন, জুনিয়র ইস্ট বেঙ্গলে এবং জুনিয়র এবং তুষারদার বিষয়ে একটু বলবেন। ফার্স্ট জুনিয়র, তারপরে তুষারদা। সব থেকে ভালো হতো সুদীপদা যদি থাকতো, আজকে বেশি করে শুনতে পারতেন ভালো। আগে জুনিয়রের বিষয়ে 90-তে মোহনবাগান থেকে বলে ইস্টবেঙ্গল 91 সালে এসেছিল, এবং তুষারদার যে কন্ট্রিবিউশন ছিল, তুষার মতো বল প্লেয়ার খুব কম এসেছিল। তুষারদার যে এফোর্ট দিয়ে খেলতো, তুষারদার ম্যাচ রিডিং যা ভালো ছিল, তুষার মতো তুষারদার এত ভালো খেলতে বলে ইস্টবেঙ্গলের মিডফিল্ড তখন অতটা সচল ছিল। 97-এ ওই ডায়মন্ড ইয়েতে তুষারদা দুর্দান্ত খেলেছিল, ওই ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, এতে 4-1 গোলে ইয়েতে বাইকিংয়ের হ্যাটট্রিক, ডায়মন্ড ম্যাচ। একদম দারুণ প্লেয়ার, এটা আমাদের জেনারেশনের প্লেয়ার, অনেকে আজকালকার জেনারেশন অনেকে দেখেনি। আর একবার বলুন একটু জুনিয়র, এও আমাদের জেনারেশনের প্লেয়ার, আমরা স্কুল লাইফে ওর খেলা থেকে বড় হয়েছি, তারপরে দুর্ভাগ্যজনক ঘটনা জুনিয়র ছিল, মানে ব্রাজিলিয়ান প্লেয়ার, জুনিয়র সেরকম ছিল, যেমনি সুন্দর ফিনিশ করতে পারতো তেমনি এফেক্টিভ স্ট্রাইকার ছিল। ইস্টবেঙ্গল প্রচুর ভালো খেলেছে, প্রচুর গোল করেছে, দুর্ভাগ্য ইস্টবেঙ্গল ওই টিমটাকে ধরে রাখতে পারলো না, নয় যদি থাকতো ইস্টবেঙ্গল আরো ট্রফি জিততে পারতো। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার নতুন করে কিছু বলার নেই, আমার 2 সহকর্মীকে আমি একটু যোগ করে নিচ্ছি, শৈবালদা এবং বিজয়দাকে একটু যোগ করে নিচ্ছি। শেষ, হ্যাঁ বলো। একটা কথা বলি দেব ভাই, আজকে আমার কালকে গেছে আমার গুরুর মৃত্যুদিন ছিল, সুতরাং গুরুর মৃত্যুতে একটা শেষ এইটা বলতে পারি, दूर रह कर न करो बात, करीब आ जाओ, याद रहेगा वो जज्बात, करीब आ जाओ। ग्रेट रफी साहब, একদম থ্যাংক ইউ। গ্রেট রফি সাহেবের গান দিয়ে আমরা আজকে আমাদের ইস্টবেঙ্গল আড্ডা শেষ করছি। অন্যতম স্পেশাল এপিসোড ছিল, শুভ জন্মদিন ইস্টবেঙ্গল, সকলে আজকে আমাদের জন্মদিন পালন করুন। মধ্যরাত্রি পেরিয়ে আমরা 105তম বর্ষে পা দিয়েছি। জয় ইস্টবেঙ্গল, ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।